আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো ফাংশন নিয়ে। তো ফাংশন কি জিনিস সেটা বলার আগে আমরা ফাংশন কিভাবে লিখতে হয় সেটা একটু দেখি, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো ফাংশনটা কি। সো ফাংশনে আমাদের এরকম একটা সিনট্যাক্স থাকে। প্রথমে আমাদের যে জিনিসটা থাকে ফাংশনের হেডার, প্রথমে যে পার্টটা থাকে এটাকে বলে ফাংশনের হেডার। সো এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা আস্তে আস্তে ফাংশন জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারবো। তো এই হেডারে প্রথমে থাকে রিটার্ন টাইপ। এখানে থাকতে পারে ভয়েড, void, তারপর হচ্ছিল অথবা ইন্টিজার, তারপর হচ্ছিল ফ্লোট, float, ডাবল, বা হচ্ছিল স্ট্রিং। স্ট্রিং না তো মানে ক্যারেক্টার আর কি, আমরা সিতে লিখি ক্যারেক্টার এইভাবে স্ট্রিং, স্ট্রিং টাইপ অথবা শুধু char। ঠিক আছে, সো এগুলো আমাদের রিটার্ন টাইপ থাকতে পারে, যে আমরা আমাদের ফাংশনটা একটা জিনিস রিটার্ন করবে। কি রিটার্ন করবে, কি টাইপ সেটা, ইন্টিজার টাইপ নাকি ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, কি টাইপ। আর আরেকটা রিটার্ন টাইপ আছে সেটাকে বলে ভয়েড, মানে কোনো কিছু রিটার্ন করবে না, যখন আমাদের কোনো কিছু রিটার্ন করার দরকার নেই তখন আসবে কি ভয়েড। ওকে, এরপরে থাকে ফাংশনের নাম, যে নামে আমরা ফাংশনটাকে চিনব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর ভিতর থেকে প্যারামিটার। প্যারামিটার গুলো, প্যারামিটারের মধ্যে প্রথমে প্যারামিটারের ডেটা টাইপ থাকে, তারপর প্যারামিটারের ভেরিয়েবলটার নাম, আর হচ্ছিল এরপর আরো যদি থাকে একের অধিক থাকে কমা কমা দিয়ে থাকে। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাংশনের বডি। যদি এখানে আমি কোনো রিটার্ন টাইপ দেই, ইন্টিজার মানে ভয়েড বা অন্য কিছু দেই, তাহলে আমাকে অবশ্যই রিটার্ন করতে হবে। ঠিক আছে, আর আমি যদি এখানে ইয়েটা না করি, কি বলে, এখানে যদি ভয়েড টাইপ দেই, কোনো রিটার্ন টাইপ না থাকে, সেক্ষেত্রে আমার এখানে রিটার্ন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কোনো কিছু রিটার্ন করবে না সেক্ষেত্রে। তো এটাই হলো ফাংশনের বেসিক স্ট্রাকচার। এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এখানে তো জাস্ট খালি আমাদের ফাংশনটা দেয়া আছে, আর এখানে ফাংশনটা কিভাবে কাজ করে সিতে সেইটা দেয়া আছে। প্রথমে আমাদের তো এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা আমরা লিখলাম। তো এরপরে এখানে আমাদের সাম নামের যে ফাংশনটা, সেই ফাংশনটা এখানে ক্রিয়েট করা হয়েছে। আর আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, আমরা যে এতদিন ধরে একদম ফার্স্ট থেকে যে আইএনটি মেইন লিখতেছি, এই আইএনটি মেইনও কিন্তু একটা ফাংশন। সো এই ফাংশনটা কি রিটার্ন করে, এটা রিটার্ন টাইপ হচ্ছিল মেইন, সরি এটা রিটার্ন টাইপ হচ্ছিল আইএনটি, আর ফাংশনের নাম হচ্ছিল মেইন, আর এর ভিতরে কোনো প্যারামিটার নেই, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। যদি এরকম থাকে তার মানে এর মধ্যে কোনো প্যারামিটার নেই, নন প্যারামিটারাইজ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আরো বিস্তারিত দেখবো, তবে এখানে জাস্ট বলে রাখি এটাকে বলে নন প্যারামিটারাইজড ফাংশন, মানে কোনো প্যারামিটার নেই। আর এখানে উপরের ফাংশনটাতে দুইটা প্যারামিটার আছে। ঠিক আছে, সো এই জিনিসটা মনে রাখতে হবে। এরপরে এই মেইন ফাংশন, আমরা আগে মেইন ফাংশনে আসি, কারণ আমাদের কোড যখন প্রোগ্রাম এক্সিকিউট করা শুরু করে, রান করা শুরু করে, প্রথমে আমাদের শুরু হয় মেইন ফাংশন থেকে। ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। সো প্রথমে এসে দেখলো যে আইএনটি অ্যাড নামে একটা ভেরিয়েবল নিছে ইন্টিজার টাইপের, এর মধ্যে কি করছে ইকুয়াল টু সাম। সাম কি করছে, সাম 10, 30, এখানে দুইটা প্যারামিটার লিখছে। এখানে কিন্তু প্যারামিটারের ডেটা টাইপ লিখতে হয়, কিন্তু ফাংশনের মধ্যে আবার প্যারামিটারের ডেটা টাইপটা লিখতে হয়। সো এখানে সামের মধ্যে পাস করে দিছে কাকে কাকে, 10 আর 30 কে। সো এখানে কাজটা কি হবে, এখান থেকে এটাকে বলে ফাংশন কলিং, এই জিনিসটাকে বলে ফাংশন কলিং, এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, সো এখানে আমাদের ফাংশনটা এইভাবে আছে সাম নামে, আর এটা রিটার্ন করবে ইন্টিজার, ওই জন্য আইএনটি দেয়া। আর হচ্ছে হলো আইএনটি, এখানে প্যারামিটার আছে দুইটা, আইএনটি এ, আইএনটি বি। ঠিক আছে, এখানে রিটার্ন করতেছি কি এ আর বি, এ আর বি এর যোগফল, এর যোগফল। আমি সরাসরি এখানে যদি লিখি যে যেটা রিটার্ন টাইপ থাকবে সেই টাইপের কোনো কিছু যদি লিখি, তাহলে এটাই রিটার্ন করবো। অথবা আমি এখানে এইভাবে লিখতে পারতাম যে 90c ইকুয়ালস টু a প্লাস বি, এখানে আমি জাস্ট রিটার্ন বলতাম রিটার্ন সি, তাহলে কি হইতো, তাহলে সেম জিনিস হইতো। সো এখানে এক লাইনেই কাজটা করছে, রিটার্ন a প্লাস বি। তো এটা কি হচ্ছে, যোগ হচ্ছে। তো যোগ হয়ে
যোগের কাজটা কমপ্লিট হয়ে এরপর এটা এখানে যাচ্ছে, এখানে গিয়ে আমি যেহেতু বলছি যে add equals to int add equals to sum 10,30, এই জন্য যে জিনিসটা হচ্ছে যে এটা যোগফলটা এসে জমা হচ্ছে হচ্ছে add এ, ঠিক আছে। এরপর এটা প্রিন্ট করলে আমাদের সামের মানটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। সো এটা হলো একটা বেসিক একটা ফাংশনের স্ট্রাকচার। সো আমাদের মনে রাখতে হবে যে মেইনও একটা ফাংশন, আর আদার যে ফাংশনগুলো আমরা ক্রিয়েট করি নিজেদের মতো করে এগুলোকে বলি ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, ওকে। সো এখন আমরা একটু স্ট্রাকচার, একটু ফর্মাল কথাবার্তা যাব। সো হোয়াট ইজ ফাংশন? ফাংশন ইজ a self-contained block of code that performs a specific task. ফাংশন একটা স্পেসিফিক একটা টাস্ক পরিচালনার জন্য ব্যবহার হয় এখানে বলছে। So functions are the building blocks of C programs that help in breaking down the complex problems into smaller, manageable pieces, avoiding code repetition. এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, avoiding code repetition, making code more organized and readable. এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। enable code reusability. এখানে যে তিনটা কথা বলা আছে, যেমন হচ্ছে হলো এই যে অ্যাভয়েডিং কোড রিপিটেশন, মানে কোড একই লেখা বারবার রিপিট করাকে অ্যাভয়েড করে। মেকিং কোড মোর অর্গানাইজড অ্যান্ড রিডেবল, কোডকে আরো অর্গানাইজ, আরো বেশি বোধগম্য, যে আরো বেশি আর কি ক্লিয়ারলি পড়া যাবে এইভাবে কোডটাকে ইয়ে করে, অর্গানাইজ করে। আর ইনেবলিং কোড রিউজেবিলিটি, কোডের রিউজেবিলিটি বাড়ায়। সো এটা এই এই তিনটার মানেটা কি সেটা আমি একটু কোডে একটু বোঝাই, ঠিক আছে। আমরা একটা নতুন ফাইল আমরা নিলাম, একটা ফোল্ডারই ক্রিয়েট করি ফাংশন নামে, ফাংশন, ঠিক আছে। আর এটার নাম দিলাম হলো include stdio.h, তারপর আমরা int main ফাংশন, এটা আমাদের মেইন ফাংশন নিলাম, তারপর রিটার্ন 0। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যেহেতু হচ্ছে হলো টাইপ হচ্ছে হলো ইন্টিজার, সো এখানে অবশ্যই আমাকে কিছু রিটার্ন করতে হবে। এতদিন আপনাদের মনে কোশ্চেন আসছে যে আমরা এখানে রিটার্ন 0টা কেন লিখি? সো রিটার্ন এখানে তো আমরা অন্য কিছু লিখতে পারতাম, কিন্তু এখানে আমরা 0ই কেন লিখি? সো এটার কারণটা হচ্ছে আমরা এখানে int মেইন নিছি। int হচ্ছে ইন্টিজার টাইপ, মানে ইন্টিজার টাইপ রিটার্ন করবে। সো এটা না রিটার্ন করলেও হবে, কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিবে। আমরা যদি নাও লিখি তাও কোড রান হবে, কিন্তু একটা ওয়ার্নিং দিবে যে এখানে এক্সপেক্ট করবে কিছু একটা। সো আমরা ওই ফাংশনটা লিখি int sum int। এখানে কিন্তু মনে রাখতে হবে প্যারামিটার দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্যারামিটারের নামগুলো বারবার লিখতে হবে, ঠিক আছে। int a, b যদি লিখি তাহলে কিন্তু হবে না, প্রত্যেকটা প্যারামিটারের আগে আমাদের টাইপটা দিতে হবে, ওকে। এরপরে যে কাজটা করতে হবে, এটা আমাদের ফাংশনের বেসিক স্ট্রাকচার। এখানে আমি একটা ইন্টিজার রাখতে পারি, c z নিলাম, z সমান a প্লাস b বললাম। এরপর আমি রিটার্ন রিটার্ন z, ওকে। অথবা ওইখানে এই কোডে যেভাবে বলা আছে এইভাবে আমরা করতে পারি। সো এখন আমরা দুইটা ইন্টিজার নিলাম, int a, b। আমরা এখানে a b এর বদলে x y নিতে পারি, এটা নট নেসেসারি। এই x y আর ওই a b কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। স্ক্যানফ দিয়ে আমরা ইনপুট নেই %d, তারপর $x, $y, ওকে। তো এবার আমাদের ইনপুট হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা int a নামে একটা আমি নিলাম হচ্ছে sum1, এর মধ্যে আমি এটাকে পাস করে দিলাম sum x, y, ঠিক আছে। তো আমি একবার সাম করলাম, ঠিক আছে। আমি চাচ্ছি যে আমি আবার সাম করব, আমি এখানে 3বার সাম করব। এটা একটা সাম,
আবার ইনপুট নিলাম, xy কে ইনপুট নিলাম, এবার নাম দিলাম sum2, ঠিক আছে, ওই সেম জিনিসকে আমি পাস করে দিলাম, আবার নাম দিলাম sum3, ঠিক আছে। এই ক্ষেত্রে কোডটা আমার অনেক ছোট, ধরেন আমার যদি কোডটা এখানে আরো অনেক লাইন থাকতো, ধরেন যদি 10 লাইনের কোড হইতো, সো সেক্ষেত্রে কি আমি বারবারই 10 লাইন লিখতাম? এখানে বারবার 10 লাইন লেখার পরিবর্তে আমি জাস্ট খালি এটাকে কল করলেই আমি এর ভিতরে ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে কোডটা ছোট, এই জন্য দেখে মনে হতে পারে যে এটার তো দরকার নেই, ফাংশনের দরকার নেই, কিন্তু আমাদের ধরেন যে এখানে কোড যদি অনেক বড় হইতো, এই ফাংশনটা অনেক বড়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে জাস্ট কল করলে হয়ে যাচ্ছে কাজটা, ঠিক আছে। এখন আমি জাস্ট খালি কি করব, প্রিন্ট print f কি করব, পার্সেন্টেজ d, আচ্ছা লিখি sum1 পার্সেন্টেজ d কমা sum2 পার্সেন্টেজ d কমা sum3 পার্সেন্টেজ d, ঠিক আছে। সো এই ভিডিওতে আমি জাস্ট ফাংশনের একদম বেসিক ধারণা দিলাম, ঠিক আছে। সো আমি এইগুলো লিখি sum2 sum3। সো আমি এই যে সামের কাজটা আমি কিন্তু একবার করছি, ঠিক আছে, আর ফাংশনটা আমি 3বার কল করছি, আমি যত ইচ্ছা ততবার আমি ফাংশনটা কল করতে পারবো, আলাদা আলাদা আর্গুমেন্ট পাস করতে পারবো। এখানে xy পাস করছে, আমি এখানে এইভাবে yx বা yz যদি থাকে আমি অন্য কিছু পাস করতে পারি, ঠিক আছে। ধরেন আমি আমি যদি এই জায়গাতে ইনপুট নেই হচ্ছে হলো int ধরেন হচ্ছে হলো c, d, ঠিক আছে, আমি c d ইনপুট নিলাম, c আর d আমি এটাকেও পাস করে দিতে পারি, c d, ঠিক আছে, আমি যে কোনো কিছু পাস করতে পারি, এটাই হচ্ছে হলো আমি বুঝাতে চাচ্ছি। সো এখানে একটা এরর আসছে, কেন এরর দিল, আচ্ছা y z তো নাই, এখানে x আছে, সরি। আবার আমি যদি কোডটা রান করি, আমি 3বার ইনপুট নিয়েছি, দিলাম হচ্ছে হলো 2 2, তারপর হচ্ছে হলো 3 4 10 20, ওকে। সো এটার আউটপুটটা আসছে এই যে 2 + 2 = 4, 3 + 4 = 7, 10 + 20 = 30। এটা হলো ফাংশনের একদম বেসিক কথাবার্তা। সো এখানে আমি একটা ফাইল আপনাদের অলরেডি শেয়ার করছি, এখানে আপনারা একটু গো থ্রু করবেন, আমিও এখানে আপনাদেরকে আরো বিস্তারিত এটা সম্পর্কে বলবো। সো এখানে ফাংশনের বেসিক যে স্ট্রাকচার সেটা আছে, তারপর ফাংশনের যে টাইপ, ফাংশন মূলত দুই প্রকার, একটা হলো বিল্ট ইন ফাংশন, একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। তো বিল্ট ইন ফাংশন কোনগুলো, যেগুলো আমরা আর কি জাস্ট ইউজ করি, আমরা ক্রিয়েট করি না, আমরা তৈরি করি না, কিন্তু ইউজ করি, যেমন প্রিন্টএফ ফাংশন হচ্ছে হলো লেখা হয় কিভাবে, ফাংশনের মধ্যে আমরা যখন ফাংশন লিখি এদের যেটা একটা রিটার্ন টাইপ থেকে, তারপর ফাংশনের নাম, তারপর প্যারামিটার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এরপরে এর ভিতরে যে ফাংশনের কি কাজ হবে সেটা, আর আমরা ফাংশন যখন কল করি তখন জাস্ট খালি ফাংশনের নামটা লিখি আর প্যারামিটার গুলো পাস করে দিই। সো এই যে আমরা যে স্ক্যানএফ লিখছি এটাও কিন্তু ফাংশন, প্রিন্টএফ লিখছি, প্রিন্টএফ ও কিন্তু একটা ফাংশন। একইভাবে আমরা যে strlen ইউজ করছিলাম সেটাও ফাংশন, malloc, স্কয়ার রুট, স্কয়ার রুট হচ্ছিল স্কিউআরটি হলো স্কয়ার রুট বের করার জন্য, রুট বের করার জন্য। সো এরকম যতগুলো ফাংশন আছে এগুলোকে বলে লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন। এগুলো আমরা তৈরি করি না, খালি আমরা কল করি, যেমন চলো প্রিন্টএফ আমরা কল করি, তারপরে strlen এটা আমরা কল করি, স্কিউআরটি এর মধ্যে ভ্যালু দিলে আর কি যে আউটপুট আসে, তো এই জিনিসগুলোকে বলে লাইব্রেরি ফাংশন। আর একটা ফাংশন হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, যেগুলো আমরা তৈরি করি, যেমন এখানে আমি সাম ফাংশনটা তৈরি করছি, এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। যেমন এখানে করছি যে মাল্টিপ্লাই a ইনটু b, তারপর হচ্ছে ফাংশনের ক্যাটাগরি। এখন আমাদের যে ইউজার ডিফাইন্ড ফাংশন আছে সেগুলোর কিছু ক্যাটাগরি আছে, যে নো আর্গুমেন্ট নো রিটার্ন, মানে ফাংশনটা ভয়েড টাইপ, কোনো কিছু রিটার্ন করবে না আর এর মধ্যে কিছু থাকবে না, এখানে ভয়েড না দিলেও চলে। সো আমাদের যেমন মেইন ফাংশনটা, এই মেইন ফাংশনে কিন্তু আমাদের কোনো প্যারামিটার থাকে না, সো এটাকে বলে যে নো আর্গুমেন্ট, মানে যদি কোনো প্যারামিটার না থাকে সেটাকে বলে নন প্যারামিটারস বা নো আর্গুমেন্ট ফাংশন। আর এটা কি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে নো আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু। সো একটা রিটার্ন টাইপ থাকবে,
ফাংশনের নাম, এরপরে হচ্ছে হলো এর ভিতরে কোনো প্যারামিটার নাই, ঠিক আছে? যেমন হচ্ছে হলো আমাদের এই মেইন ফাংশনটা ইন্টিজার টাইপের, কিন্তু এখানে কোনো প্যারামিটার নাই, সো এরকম। আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে হলো আর্গুমেন্ট উইথ নো রিটার্ন ভ্যালু, এখানে ভয়েড টাইপের, আর হচ্ছে হলো এখানে প্যারামিটার থাকবে। প্যারামিটার লিস্ট মানে একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। তারপর আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু, ফাংশনের একটা ইয়া থাকবে, রিটার্ন টাইপও থাকবে, আবার প্যারামিটারও থাকবে। সো এই চার ক্যাটাগরিতে মূলত ফাংশন, আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন হয়। সো এগুলোর হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো। এই ভিডিওটা এই পর্যন্তই।